নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, বন্ধুরা পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলি যে আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার, তিনটে একই সাথে, নো স্পেস, কোনো স্পেস হবে না, টলিউড স্টোরি এক্সপ্লেনার, এই চ্যানেলটিতে আমরা প্রতিজ্ঞা ধারাবাহিকটি নতুন শুরু করেছি রিভিউ দেওয়া। তো তোমরা যারা ইচ্ছুক তারা দেখতে পারো, তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল সেই চ্যানেলটিতে। আর তারই সাথে ঘূর্ণি ধারাবাহিকের রিভিউ আমরা কাল থেকে সেখানে শুরু করে দেব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, প্রতিজ্ঞা, ঘূর্ণি আর রাঙামতি তীরন্দাজ, এই তিনটি ধারাবাহিকের রিভিউ পেতে তোমরা ওই চ্যানেলটিতে চোখ রাখবে, টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে যখনই দেখেছে দীপ তার বাবার পাটা নড়ে উঠছে, সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সবাই মিলে হসপিটালে নিয়ে চলে যায়। এবার তো রনিত ওখানেই বসে পড়ে, কি হয়ে গেল এটা। ইয়েও ভয় পেয়ে গেছে, রনিতের সঙ্গী, স্বনামধন্য সঙ্গী ইনকা, সেও ভয় পেয়ে গেছে। এবার ডাক্তারের কাছে তড়িঘড়ি ছুটে নিয়ে গেছে। ডাক্তার দেখছে, দেখার পর ডাক্তার বলছে, সত্যি অবিশ্বাস্যকর ঘটনা, আমি আমার এত বছরের কেরিয়ারে এরকমটা দেখিনি যে একজন মানুষ মানে এরকমভাবে মৃত থেকে জীবিত হয়ে উঠতে পারে। উনি বেঁচে আছেন, উনি সুস্থ আছেন, আমি আশা করব যে তিনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। তো ঝাঁপি বলছে, কিন্তু আমাদের বাড়ির ডাক্তারও এসে দেখলো তার পালস চলছে না, হার্টবিট চলছে না, মানুষটা বেঁচে নেই, সেটা তাহলে কিভাবে পসিবল হলো। বলছে যে আমরা যেটা দেখতে পেলাম টেস্ট করে, যে ওনাকে এক ধরনের বিষ দেওয়া হয়েছে, আর সেটা একবার নয়, বেশ কয়েকবার দেওয়া হয়েছে, মানে স্লো পয়জনিং যাকে বলে। বেশ কয়েকবার দেওয়ার পর লাস্ট ডোজটা দেওয়ার পরে এই কাজ হয়েছে। তার সব কিছু বন্ধ হয়ে গেছিলো, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, মানে চিরস্থায়ী নয়, সেটা কিছুক্ষণের জন্যই বন্ধ হয়ে গিয়েছিল। এই ব্যাপারগুলো শুনে বাড়িতে কিন্তু যথারীতি সবাই অবাক হয়ে যায়। দীপের মা বলছে, তার মানে সরকার বাড়িতে কেউ ওকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, হে ভগবান, কে? তখন ঝাঁপি বলছে, জেঠি, সরকার বাড়িতে একজনই আছে বাবাকে বিষ দিয়ে মারার মতো। বলে, কে, কার কথা বলছিস? বলছে দীপের বোন, কাসাই আর কি। তো তখন ঝাঁপি বলছে, রনিতদা। রনিত বলছে মনে মনে, রে এ তো সবার সামনে চার্জ করছে, না না আমাকে বাঁচতেই হবে যে করেই হোক। ঝাঁপি বলছে, আমার বাবাকে বিষ দিয়ে মারার মতো একজনই আছে এই পরিবারের, রনিতদা। রনিত বলছে, এই ঝাঁপি, এই যা খুশি একটা বলে দিলি, আর তোর কথা আমরা মানবো কেন রে? তখন ঝাঁপিয়ে কলার ধরে বলছে, এই কি ভাবছো, হ্যাঁ এটা না হসপিটাল, একদম গলা নিচু করে কথা বলবা, দিয়ে এক চড় মারে রনিতকে কষে। রনিত তখন ঝাঁপিকে মারতে এলে দীপ হাতটা ধরে নেয়। দীপ বলছে, তোকে তো আর মানুষের পর্যায়ে ফেলা যাচ্ছে না রে, এই বলে রনিতকে দীপও মারছে খুব করে। রনিত বলছে, ঝাঁপির কথা শুনে তুই আমাকে মারছিস? বলে, একদম ঠিক করছি, তোকে আমি বাড়তে দিয়েছি তাই তুই বাড়ার এত বড় সুযোগ পেয়েছিস, বাবাকে তুই তিলে তিলে শেষ করতে যাচ্ছিলি, এত বড় সাহস তোর, বলে আবার মারতে যাচ্ছে। বলছে, এই আমি কিছু করিনি, আমি সত্যি বলছি কিছু করিনি। এবার কাসায় এসছে, হাত ধরে ঘুরিয়ে বলছে, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। বলছে, তুই আর কত বড় শয়তান সেটা আমাদের বুঝতে বাকি নেই রনিত, কাসাই বলছে। ওদিকে ইনকারও গলা শুকিয়ে গেছে একদম, যে এই রে, রনিতকে তো একদম ধরা ধরা পড়ে গেল রনিত। বিতান বলছে, আর নিজেকে এই বাড়ির ছেলে বলিস না। বলে, এই বাড়িতে অজয় আর চূর্ণির যা জায়গা, আমারও তাই জায়গা, আমি এই বাড়ির ছেলে, এভাবে বলছে। তো আবার বলতে গেছে দীপকে যে ঝাঁপি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঝাঁপি আবার কলার ধরে বলছে, এই খবরদার একদম মিথ্যা কথা বলবি না, না হলে কিন্তু শেষ করে ফেলবো। বিতান ঝাঁপিকে ধরে বলছে, তুই ছাড়, তুই কেন এই ফালতু ছেলেটার সাথে মুখ লাগাতে যাচ্ছিস? কাশে এবার জিজ্ঞাসা করছে, তুই কি করে জানতে পারলি যে বাবা বেঁচে আছে? তখন ঝাঁপি প্রথম থেকে সব ঘটনা বলে, যে মন্দিরে গেছিল, ওখানে 10টা বাজছিল, তখন পুরোহিত মশাই বলছে 10টা বাজে, ঠিক টাইমে পুজো করতে আসে, কিন্তু ঝাঁপি দেখছিল তার ঘড়িতে 11টা বাজে। তো তখন আবার জিজ্ঞাসা করেছিল, এমনকি চূর্ণিকেও ফোন করেছিল, বাড়ির সব কটা ঘড়িতেই নাকি 11টা বাজে, ঘড়ি ইভেন মোবাইলও। আর তখন আবারও সন্দেহের বসে পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে, তো পুরোহিত মশাই বলছে, আমি বাড়ি থেকেই ঘড়ি দেখে এলাম, আর এখানেও একই বাজে, আর মন্দিরের পুজো কখনোই মানে সঠিক টাইম ছাড়া শুরু হয় না, এটার শুরু করার একটা সময় বিধি আছে, তাই বলছে। তো তখনই ঝাঁপি বলেছিল, আমার সন্দেহ হয় যে কিছু না কিছু একটা ব্যাপার ঘটেছে। আর তখনই মা ছাড়া লোককে আমাকে ইশারা দেয়, তখনই বুঝতে পারি বাবা বেঁচে আছে, এইসব ঘটনা বলে। বিতান বলছে, ইটস ওয়াজ এ প্ল্যান্ড মার্ডার, মানে এটা সাংঘাতিক একটা ঘটনা। এবার সেখানে উজ্জয়িনী ম্যাডাম তার টিমকে নিয়ে আসে, অ্যাকচুয়ালি বিতানই ডেকে পাঠিয়েছিল। তো ঝাঁপি বলছে, আমি যদি খুব ভুল না হই, তো বাবাকে এমন একটা বিষ দেওয়া হয়েছিল যেটার একটা সময়সীমা আছে, যেটা ক্ষণস্থায়ী, যেটাতে একটা টাইম পর্যন্ত মানুষটার হার্টবিট, পালস সব কিছু বন্ধ হয়ে যাবে, মানুষটা কোমায় চলে যাবে, আর একটা নির্দিষ্ট টাইমের পর সেটা ফিরে আসবে। তো সেই জন্য রনিতা ভেবেছিল একটা টাইমে একদম বাবার শেষ কাজ সম্পন্ন করে একদম বাবার খেলা, মানে বাবার ব্যাপারটাই শেষ করে দেবে। কিন্তু এখানে ব্যাগরা দিলে হচ্ছে সেই ডাক্তার, মানে পাড়ার সেই ডাক্তারের কথা বলছে। তিনি বলে দিলেন যে 4 ঘন্টা পর সার্টিফিকেট দেবেন, অ্যাকচুয়ালি সেটাই নিয়ম। তো এবার তো রনির দ্বারা কি করলো, 4 ঘন্টা, মানে ওরা অ্যাকচুয়ালি যে মেডিসিনটা দিয়েছিল সেটা সম্ভবত 4 ঘন্টার ব্যবধানের পরেই সেটার বিষ কাটতে শুরু করবে। আর এরা সেই মতো করে কি করেছিল, 4 ঘন্টা পরে যদি ডাক্তার এসে সার্টিফিকেট দেয় তাহলে তো এদের খেলা শেষ হয়ে যাবে, এরা তো, এদের তো প্ল্যান
ভেস্তে যাবে। সেই জন্য প্রত্যেকটা ঘড়ি আর মোবাইলে তখন রনির দ্বারা কিন্তু টাইমটা ১ ঘন্টা পিছিয়ে দেয়, যাতে সেই সময়ের মধ্যেই বাবার কাজ সম্পন্ন করে বাবার খেলা শেষ করা যায়, মানে এইভাবে বলছে আর কি। তখন ডক্টর আসে, যে উনি একদম ঠিক বলেছেন, যে ওনাকে এমন একটা বিষ দেওয়া হয়েছিল যেটা ক্ষণস্থায়ী, আর যেটা একটা টাইম পর্যন্ত নার্ভাস সিস্টেমকে সম্পূর্ণভাবে থামিয়ে দেবে, উনি কোমায় চলে যাবেন, উনি সব কিছু দেখতে পাবেন, শুনতে পাবেন, কিন্তু রেসপন্স করতে পারবেন না। আর ঠিক ৪ ঘন্টা পর সেটার প্রভাব আস্তে আস্তে কাটতে শুরু করবে, তখন আবার হার্টবিট কাজ করতে শুরু করবে, পালস রেট চলতে শুরু করবে, তাই বলছে। তো এটা শুনে কিন্তু ঝাঁপির মারা, বাড়ির লোক সবাই একদম অবাক হয়ে যায়, মানে ঝাঁপির মা বলতে শাশুড়ি মা। দীপ এবার মনে করছে যে কিভাবে ওই ইয়ের মধ্যে, শ্মশানের মধ্যে তাড়াহুড়ো করছিল, যে তাড়াতাড়ি সার্টিফিকেটটা যেহেতু ভুল একবার হলো, আবার ঠিক করে আনতে হলো, কেমন তাড়াহুড়ো করছিল যাতে বাবার কাজটা তাড়াতাড়ি সম্পন্ন হয়। তা বিতানও বলছে এই জন্য শেষ মুহূর্তে ওই শিউলিপুর শ্মশানটা ক্যান্সেল করে অমুক শ্মশানে নিয়ে যাওয়া হয়, আর সেটা এমন একটা জায়গাতে বলল যেখানে আমরা ঝাঁপিকেও খবর দেওয়ার মতো সিচুয়েশনে ছিলাম না। দীপ তো এবার রনিতকে সেই মারছে, বলছে ইচ্ছা করছে তোকে মাটিতে পুঁতে দিতে, একটা সময় তোকে ভাই বলে মানতাম। এবার দীপের মা ধরেছে রনিতকে আর মারছে, বলছে যেই মানুষটা তোদের মাথার ছাদ হয়ে থাকলো, তোকে আর তোর মাকে আগলে আগলে রাখলো, তুই সেই মানুষটাকে মারতে গেছিলিস বলে মার একদম। বলছে আসলে কার ছেলে সেটা তো দেখতে হবে, মানে ওর বাবাও তো খুন করতে গেছিল না, আর এ তো আরেক কাঠি উপরে। এবার তো রনিত খুব মার খাচ্ছে, খেতে খেতে ও দীপের মায়ের পায়ে পড়েছে, যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বলছে যদি ওর বাবার কিছু হয়ে যায় তাহলে ঝাঁপি নয়, আমি তোকে বটি দিয়ে কুটি কুটি করে কাটবো, তাই বলছে। এবার ইনকা এসেছে, আরে আন্টি তুমি এটা কি করছো, ঝাঁপির কথা শুনে তুমি ওকে সন্দেহ করছো, এটা কি হচ্ছে পরিবারে বলো তো। তখন তো ইনকার উপরে সেই ক্ষেপে গেছে একেবারে দীপের মা। এই চুপ, একদম ওর হয়ে সাফাই গাইতে আসবে না, ওর হয়ে সাফাই গাইছো তুমি, তোমাকে না বলেছিলাম ওর থেকে দূরে দূরে থাকতে, একটা শয়তান ছেলে, ওই জন্য ভাবি ওর সাথে কেন এত গুজগুজ ফুসফুস, এত এত গল্প করা, এত কি চলছিল, কে বলতে পারে। হ্যাঁ, আমি কি করে তোমাকে বিশ্বাস করব যে এই রনিতের সাথে মিলে তুমি ওর বাবাকে মারার চেষ্টা করেছিলে কিনা, আমি তো আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। এবার তো ইনকাও ভয় পেয়ে গেছে, মানে এবার ওর মা ঠিক চিনেছে, মানে ঝাঁপির আর বলারও কিছু প্রয়োজন পড়ছে না, নিজে নিজেই চিনে গেছে দীপের মা ইনকাকে। ইনকা কিছু বলতে গেলে কাঁসায় এসছে, কেন রে শয়তানি, আমরা জানি না তুই কেমন, হ্যাঁ আজকে মাও জানতে পারলো যে তুই কেমন। ইনকার বাহাদুরি আবারও, না না তুমি আমাকে কি করে সন্দেহ করতে পারো, আমি শুধু বলছি ঝাঁপির কথার ভিত্তিতে তুমি রনিতকে এইভাবে শাস্তি দিতে পারো না, সবকিছু একটা নিয়ম কানুন আছে। ঝাঁপি বলছে তুমি নিয়ম কানুন দেখাচ্ছ, শাস্তি করে সাজা পাওয়ার সময় তুমি নিয়ম কানুন দেখাচ্ছ, ঠিক আছে আমি প্রমাণ দেব, আর যতক্ষণ না প্রমাণ আনতে পারছি, একে আমি জেলের ঘানি টানাতে পারছি, ততক্ষণ আমার শান্তি নাই, শুধু চর থাপ্পড়ে তো এই শাস্তির বিচার হবে না। এবার ঝাঁপি বলে ইয়েকে, ওই ম্যাডামকে, যে আপনি আমাদের বাড়ির যত ঘড়ি আছে সেটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। তো অন্যরা বলছে মোবাইলও আছে, বলে না। উজ্জয়িনীও বলছে মোবাইল ফোন অলরেডি অনেক হাত বদল হয়, তাই ওটা দেখে হবে না। ঝাঁপিও বলছে হ্যাঁ ঠিক, কিন্তু ঘড়ি অত হাত বদল হবে না, যে পাল্টেছে শুধুমাত্র তার হাতেই ঝাঁপ থাকবে, তো সেই জন্য ঘড়িগুলো ফরেন্সিকে পাঠাবে। তো উজ্জয়িনী বলে রিপোর্টটা এলেই দীপ্তার্ককে জানিয়ে দেবে। তো উজ্জয়িনী বেরিয়ে পড়ে। বিতান বলছে তার মানে ধীরে ধীরে বাড়িতে বিষ দেওয়া হয়েছে, কিন্তু কে দেবে বলতো এটা। ঝাঁপি বলছে সেটাও আমি ঠিক খুঁজে বের করব। আর রনিতকে বলছে ততক্ষণ পর্যন্ত একে ছেড়ে রাখা যাবে না, বাবা যতক্ষণ অসুস্থ আছে একে ছেড়ে রাখা যাবে না, একে আমি বিশ্বাস করি না। এই বলে হাত ধরে টানতে টানতে ঝাঁপি বাড়িতে নিয়ে যায়, ওকে কিছু একটা করে তারপরে ঝাঁপির আর যা বন্দোবস্ত করার করবে। আর হসপিটালের মধ্যে কাসাই থাকে, আর ইয়ে থাকে, দীপের মা থাকে, আর ওই শয়তানি ইনকাও থাকে। সে তো ভয় পাচ্ছে, কোনোভাবে যদি বিথি সত্যিটা জানতে পারে তাহলে তো বিথিকে চেপে ধরলে বিথি সত্যিটা বলে দেবে ভয়ে। আর এদিকে হসপিটালে ওর মা তো ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে ধন্য ধন্য করছে যে ওর স্মৃতি সিঁদুরটা বেঁচে গেল। এবার বাড়িতে গিয়ে ইয়েকে, রনিতকে একটা চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে দীপ, ঝাঁপি, এরা সবাই, বিতানো আছে। তো বলছে যতক্ষণ না কোনো খবর আসছে এইভাবে বাধাই থাকবে, আর বাড়ি থেকে ঘড়িগুলো সব নিয়ে যাচ্ছে ফরেন্সিকের জন্য। আর এটা দেখে তো বিথি খুব ভয় পেয়ে যাচ্ছে। রনিত বলছে আমি করিনি, ঝাঁপির কথা শুনিস না তুই, আমি করিনি। দীপ বলছে গলার জোর দেখাচ্ছিস তুই, তোকে একদম একটা মারও নিচে পড়বে না, এইভাবে বলছে। আর এইসব কথা বলতে বলতে তখনই কিন্তু সেখানে ইয়ে আসে, ফোন আসে দীপের কাছে হসপিটাল থেকে। তো রনিত তো ভাবছে যাক বোধহয় ওর বাবার কাজ শেষ, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার ফোন করে বলে যে ওর বাবা সুস্থ হয়ে গেছে। এটা শুনে তো দীপ আর ঝাঁপির খুব খুশি, বিতানও শোনে, কারণ বাড়িতে ওই কয়জনই আছে, সবাই খুব খুশি। তো রনিত মানে ভ্যাবাচাকাই পড়ে যায়, বলছে এই মানুষটার কই মাছের প্রাণ, এইও বেঁচে গেল, মনে হচ্ছে একে না মারার প্ল্যান করে এই ঝাঁপিটাকেই মারার প্ল্যান করতে হতো, এমনটা ভাবছে। তো ঝাঁপি যেতে যেতে বিথির দিকে তাকাচ্ছে, বিথি মনে মনে ভয় পাচ্ছে, আমার দিকে কেন তাকাচ্ছে, সন্দেহ করলো না তো, যাক বাবা চুপ করেই থাকি। তো এবার ঘুরে এসে বিতানকে বলছে ওর দিকে নজর রাখিস, কারণ ঘরে বাইরে সাহায্য করার অনেকেই আছে, বিথির কথাও বলছে। তো বলছে চিন্তা করিস না ঝাঁপি, আমি আছি। বিতান বলছে যদিও বা ও এখন শুধু ডানা ঝাপটাবে, এটা ছাড়া আর কোনো কিছু করতে পারবে না, এই বলে ঝাঁপি বেরিয়ে যায়। বিতান একেবারে ডিউটি করছে, পাশে একদম বসে পড়েছে, আর একদম এক নজরে তাকিয়ে আছে অরণিতের দিকে।
এবার তো দীপ ঝাঁপি সবাই দেখা করতে গেছে, দীপের মা ওখানেই বসে আছে ওর বাবার পাশে। তো দীপের বাবা বলছে আই মা আই, এই তো এরকম মেয়ে বাড়িতে থাকলে আর কোনো চিন্তা নেই। আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আজকে বাড়িতে সবাই হবিষ্যে নিয়ে আসতো, তাই বলছে। তোর মা তো এটা শুনে কাঁদতে শুরু করেছে যে এরকম কথা বললে কিন্তু একদম ভালো লাগে না। তো ঝাঁপি বলছে তুমি যদি এরকম কথা বলেছো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। বলছে তোর মতো মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে আমার ঘটি কেউ বেঁকাতে পারবে না, এইভাবে বলছে। তো বলে হ্যাঁ, তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর কোনো কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, এইভাবে কথাবার্তা হচ্ছে। ঝাঁপি বলছে এখন তুমি রেস্ট নাও। ওদিকে কাসাই বলছে যে দুবার ঝাঁপি বাবাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলো, তুই বারবার প্রমাণ করে দিস তুই আমাদের বাড়ির লক্ষ্মী, তবে তোর মূল্যটা যদি কেউ বুঝতো। দীপকে আর দীপের মা দুজনকেই শুনিয়ে বলছে কাসাই, দুজনেই তাকাচ্ছে। কাসাই ওর মায়ের কাছে গিয়ে বলছে যে আজকে তোমাকে একটা কথা না বলে পারছি না, তোমার শীতের সিঁদুর কিন্তু ঝাঁপি ফিরিয়ে এনেছে, ও না থাকলে কিন্তু হতো না, একবার কথাটা ভেবে দেখো। তখন ওর মা ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর ঠিক তখন ডক্টর এসেছেন। ডক্টর এসে খবর দেয় যে উনি একদম আউট অফ ডেঞ্জার, ওনার আর কোনো ভয় নেই। তো এবার বাড়ি নিয়ে যাবে। তো দীপ বলছে এবার বাড়ি চলো বাবা, গোটা আনন্দপল্লী আর সরকার পাড়া মানে সরকার বাড়ি তোমার অপেক্ষা করছে। তোর বাবাও বলছে তখন যে ভোদর ছেলে একটা। দীপ হাসছে। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের চমক, যে পরের দিন ফরেন্সিক রিপোর্টটাতে কোনো প্রুফ পাওয়া যাবে না ঠিকই, কিন্তু ঝাঁপি কিন্তু তার নিজের আদালতে রনিতের বিচার করবে, রনিতের পুরো গায়ে বিছুটি পাতা মাখাবে। আরও না জানি কত শাস্তি রনিতের জন্য অপেক্ষা করছে, তবে সেটা দেখতে পাবো আমরা আগামীকালকে রিভিউতে। তো ভালো থেকো সবাই, আজকের রিভিউ কেমন লাগলো কমেন্টে জানিও, আর সবাই বেশি বেশি করে দেখো। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা তো রয়েছে। টাটা।